গল্পের সুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, পটক্ষেপ। রাগে আর অপমানে মুখখানা যেন ফেটে পড়ছে। ও যেন স্টুডিওতেই কাজ করছে। অস্থিরভাবে তেমনি পায়চারি করতে করতে শ্রীলতা বলল, তুমি যদি একটু সাহায্য করো তাহলে শোধ আমি এর তুলতে পারি। বললুম, সাহায্য করতে আমি রাজি, কিন্তু শোধ সত্যি সত্যি তুমি কতটুকু তুলতে পারবে সে সম্বন্ধে আমার সন্দেহ আছে। শ্রীলতা বলল, নিজের সামর্থ্যের উপর সন্দেহ থাকে তোমার থাক, কিন্তু আমার শক্তিকে অবিশ্বাস করো না। মনে মনে হাসলুম। থিয়েটারের সিনেমায় আমার চেয়ে শ্রীলতার নাম ইদানিং একটু বেশিই ছড়িয়েছে। তার কারণ, যাতে সে স্ত্রী, রূপ আছে চেহারায়, বয়স যদিও 30-এর কাছাকাছি, তবু শরীরের বাঁধুনি ভালো থাকায় 19-20-তে সে অনায়াসে নামতে পারে। তাই নায়িকার ভূমিকা সে এখনও পায়। ষোড়শী কিশোরীর অংশে এখনও তাকে বেমানান দেখায় না। আরে কিঞ্চিৎ ঊর্ধ্ব 40-এই আমি একটু বেশি বুড়িয়ে গেছি। ওর বাপের কিংবা আর কোনো অভিভাবকের ভূমিকাতে নামবার সময় চুলে সামান্য কিছু সাদা রং মাখলেই চলে, কিন্তু মনের রং তবু মুছতে চায় না। অভিনয়ের মধ্যেও এই অকাল বার্ধক্যকে স্বীকার করে নিতে আমার কষ্ট হয়। ফলে ফাঁকে ফাঁকে অশোভন অসঙ্গত চটুলতা ধরা পড়ে। বিদুরকে যুধিষ্ঠিরের ভূমিকাতেও এক একদিন কিচকের মত্ততা প্রকাশ পেয়ে যায়। কর্তৃপক্ষকে বলি যে আসলে হয়তো ভালো লোক বলেই ভালো লোকের অভিনয় আমার দ্বারা হয় না, কিন্তু সে কথা তারাও বিশ্বাস করেন না, দর্শকেরাও না। অথচ শ্রীলতাকে আবিষ্কার করেছিলাম আমি। উল্টাডিঙের নিতান্ত অখ্যাত এক পল্লীতে একটা গ্যাস পোস্টের আড়ালে শ্রীলতা সেদিন দাঁড়িয়েছিল। সেদিন সেই ম্লান আলোয় প্রতিভা অবশ্য ওর মুখে তখনও দেখিনি, কিন্তু রূপ দেখতে পেয়েছিলাম। আজ চাকাটা ঘুরেছে, স্বরূপ চিনেছে শ্রীলতা। আমার চেয়ে তাই আত্মবিশ্বাস ওর বেশি। অপমানটা আমাদের করে গেছে হিতাংশু, আমারই আপন মামাতো ভাই। কিন্তু পরিচয়টা আজকাল মামাও দেন না, হিতাংশু সহজে দিতে চায় না। মামা নামজাদা ডাক্তার, হিতাংশু এতদিন খ্যাতনামা ছাত্র ছিল, সম্প্রতি কি একটা সরকারি অফিসে ভালো চাকরি পেয়েছে, ইদানিং কি একটা সংঘেরও অধিপতি। তাতে ডাক পড়েছে অভিনেতাদের। সেই আমন্ত্রণ নিয়েই হিতাংশু এসেছিল। স্টুডিওতে এই সেদিন বইটা শেষ হয়েছে। মধ্য সাপ্তাহিক প্রোগ্রামে মঞ্চেও আজ আর নামতে হয়নি। দয়া করে বন্ধুবান্ধব অনুপস্থিত। প্রমোদটি বহুকাল পরে শ্রীলতার সঙ্গে আজ জমেছিল। সেই সময় হিতাংশুর কার্ড নিয়ে এলো বেয়ারা। বিস্মিত হলুম, কেননা হিতাংশুর সঙ্গে যা আমার সম্পর্ক তাতে কোনো কারণেই এখানে আসবার ওর কথা নয়। বললুম, শ্রীলতা, তুমি আড়ালে যাও। শ্রীলতার তখন ঘোর লেগেছে। বলল, পর্দার ওপরে থাকাই আমার অভ্যেস, আড়ালে কেন যাব? আমাকে পর্দানুসীন করতে চাও নাকি শেষ পর্যন্ত? করলে পরে করো, তার আগে দেখি তোমাদের ঋষ্যশৃঙ্গকে। হিতাংশু ঘরে ঢুকেই এক পা পিছিয়ে গেল, যেন ভয়ানক একটা খারাপ জায়গায় ঢুকতে যাচ্ছিল। আমি উঠে এগিয়ে গেলাম। এসো হিতাংশু। নিতান্ত ভদ্রতার খাতিরেই হয়তো নাকে রুমাল চাপতে পারল না, কিন্তু মুখটা ঈষৎ বাঁকিয়ে নিয়ে ভ্রু কুঞ্চিত করে বলল, আমি না হয় আরেকদিন আসবো সোমনাথদা। হেসে বললুম, আরেকদিন তো আসবেই, কিন্তু আজকের আশাটাকেই বা এমন ব্যর্থ করে দেবে কেন? বছর 10 পরে দেখাটা যখন আজ হয়ে গেল, তখন একটু না হয় বসেই যাও। হাত ধরে টেনে আনলুম শ্রীলতার সামনের সোফায়। পরিচয় করিয়ে দিয়ে বললুম, ইনি শ্রীলতা। কমলাক্ষীর নাম ভূমিকায় দেশীয় অভিনেত্রীদের মধ্যে ইনি তৃতীয় স্থান দখল করেছেন। হিতাংশু স্বল্প একটু হাসল।
ছোট্ট একটু নমস্কার করল, তারপর আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বেশিক্ষণ বসবার আজ সময় নেই। আপনি শনিবার 6:30টায় আমাদের সংঘে উপস্থিত থাকলে খুশি হব। এই নিন কার্ড। আমাদের সংঘের নাম এবং উদ্দেশ্য নিশ্চয় শুনেছেন। আমি মাথা নেড়ে বললুম, কিছু মাত্র না। হিতাংশু মুখ লাল করে বলল, কেন, কাগজ কি আপনারা পড়েন না? মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে? দেশের সঙ্গে, জীবনের সঙ্গে আপনাদের যোগ এত কম বলেই আমাদের শিল্প এমন পিছিয়ে পড়েছে। মহৎ জীবন না হলে মহৎ শিল্প সৃষ্টি কি করে সম্ভব হবে? হেসে বললুম, তা তো বলতে পারি না হিতাংশু, কেবল এটুকু জানি, মদ যেদিন বেশি খেয়ে যাই সেদিনই পিতামহ ভীষ্মের ভূমিকায় জমাতে পারি বেশি। হিতাংশু বলল, আজও আপনি একটু বেশি জমে রয়েছেন বলে মনে হচ্ছে। আচ্ছা, এ সম্বন্ধে আলোচনাটা প্রকাশ্য অধিবেশনেই করা যাবে। দয়া করে যাবেন কিন্তু। হিতাংশু চলে গেলে শ্রীলতা বলল, তোমার ঋষ্যশৃঙ্গ নিশ্চয়ই আমার নামও শোনেনি, অভিনয়ও দেখেনি, না হলে তোমার চেয়ে নিমন্ত্রণটা আমারই বোধ হয় বেশি প্রাপ্য ছিল। বললুম, বাংলাদেশের কেবল অভিনেতাদেরই ওরা ডেকেছে। নাটকটা বোধ হয় স্ত্রী ভূমিকা বর্জিত। তাছাড়া আমার এই সামান্য সম্মানে তুমি এত ঈর্ষা করছো কেন? তোমার গৌরবভার বয়ে বয়ে আমি অকালে বৃদ্ধ হয়ে গেলাম, আর আমার ক্ষীণতম গৌরব তোমার এমন অসহনীয় লাগছে? আমি কি এতই পর? শ্রীলতা মুখ বাঁকিয়ে বলল, ঢং করো না, তুমি কি সত্যিই যাবে নাকি ওখানে? আমি হাই তুলে তুড়ি দিয়ে বললাম, রাম বলো। অবশ্য কেবল শ্রীলতার নিষেধই নয়, না যাওয়ার ব্যক্তিগত আরও একটু কারণ ছিল। বাপ মা অল্প বয়সে মারা গিয়ে রক্ষা পেয়েছিলেন। 7-8 বছর বয়স থেকে মামা বাড়িতেই মানুষ। তখন তিনি কেবল প্র্যাকটিস শুরু করছেন। বাড়িতে আমি অপ্রতিদ্বন্দ্ব। সদ্য বিবাহিত দম্পতির মনে তখনও বাৎসল্যর আবির্ভাব হয়নি। তবু তাদের মাঝখানে আমার ভূমিকাও নিতান্ত নগণ্য ছিল না। প্রণয় কলহে পরস্পরের মধ্যে যখন কথা বন্ধ থাকত, আমাকে করতেন ট্রান্সমিটার। ওপর থেকে নিচে টুকরো টুকরো চিঠি নিয়ে যেতাম, নির্ভুল বিনিময় করতাম সাংকেতিক শব্দগুলির। সেই বয়সে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাঁজ করা রঙিন কাগজের টুকরোগুলি দেখতাম খুলে। প্রথম ভাগ পড়া বিদ্যে জড়ানো লেখার প্রায় কিছুই পড়ে উঠতে পারতাম না, কিন্তু তার রংটুকু তখন থেকে যেন চোখে পড়তে শুরু করেছিল। তারপর হলো হিতাংশু। ও যত বাড়তে লাগলো, আমার মধ্যবর্তীতার প্রয়োজন কর্পূরের মতো ক্ষয় হতে লাগলো। তাও সইল, কিন্তু একদিন মামিমা আবিষ্কার করলেন আমি হিতাংশুকে দেখতে পারি না, তাকে হিংসা করি, গলা টিপে তাকে মেরে ফেলতে চাই। ফলে সন্দেহ, সতর্ক দৃষ্টির বেড়ায় ও রইল ঘেরা। নিজের ঘর থেকে ওর দোতলার ঘরে আমার যাওয়ার অধিকার রইল না। কেননা চাকরদের সঙ্গে আমাকে একদিন বিড়ি খেতে দেখেছেন মামিমা। অতঃপর এক বান্ডিল বিড়ি আর একটি দেশলাই হিতাংশুর বইপত্রের মধ্যে গুঁজে দিয়ে এলাম। সে বিড়ির বান্ডিল মামিমার হাত থেকে আমার হাতে এসে পৌঁছল। নিঃশব্দে সহ্য করলাম তিরস্কার আর কানমলা। আর একদিন দেখা গেল হিতাংশুর টেবিলের ওপর যে রামকৃষ্ণ আর বিবেকানন্দের ছোট ছোট দুখানি ফটো রয়েছে বাঁধানো, তার পাশে একটি অনাবৃত ফরাসি অভিনেত্রীর প্রতিকৃতি। মৃদু কানমলা চটি জুতোয় উত্তীর্ণ হল। আমিও চললুম পাল্লা দিয়ে। তামাক থেকে মদে গিয়ে পৌঁছলাম, মদ থেকে মদিরাক্ষিতে। মামার কনিষ্ঠ কম্পাউন্ডার বিষ্ণুবাবু প্রথম দীক্ষা দিলেন। আমিও ছোট বড় অনেককে দীক্ষিত করলুম, কিন্তু হিতাংশুকে ছুতে পারলাম না। ও আমাকে উপদেশ দিল, অনুকম্পা করল, কিছুতেই কাছে ঘেঁষল না। মামিমা তারস্বরে বলতে লাগলেন, তাড়াও তাড়াও, ও আমার সর্বনাশ করে তবে যাবে। এরপরেও যদি বেশি মায়া থাকে ভাগ্নের উপর,
হোস্টেল বোর্ডিংয়ে দাও, কিন্তু আমার বাড়ি তার নয়। হোস্টেল বোর্ডিংয়েও টিকতে পারলুম না। সেখানকার সুপারিনটেন্ডেন্ট মামিমার চেয়েও বেশি পিউরিটান। মামাকে দিনের পর দিন রিপোর্ট করতে লাগলেন। মামা রেগে গিয়ে বললেন, তোমার মুখ আর আমি দেখতে চাইনি, 1 পয়সাও তোমাকে আর আমি দিতে পারবো না। মুখ আর দেখালাম না। বার দুয়েক আয়ে ফেল করে তৃতীয়বারের জন্য বিরক্ত এবং নিরাসক্তভাবে বইপত্র নাড়াচাড়া শুরু করেছিলাম, দিলাম ছেড়ে। এক মার্চেন্ট অফিসে 40 টাকার চাকরি জোগাড় করা গেল। তারপর চলল অবাধ স্বচ্ছন্দ জীবনযাত্রা। 40 লক্ষ টাকাতেও অন্য কারো পক্ষে যা সম্ভব হতো না। কিন্তু হিতাংশুর ওপর লোভ আমার রয়ে গেল। ক্লাসের পর ক্লাস ডিঙিয়ে ডিগ্রির পর ডিগ্রি নিয়ে চলল। শহর ভরে ছড়িয়ে পড়ল ওর খ্যাতি। বিড়ি আর ফরাসি অভিনেত্রী ওকে ছুঁতেও পারল না। ট্রামে, বাসে, পথে, পার্কে মাঝে মাঝে দেখা হতো ওর সঙ্গে। কথা বলতে বলতে চুপ করে যেতাম। ওর চোখে অনুকম্পার কৌতুক, মুখে মুহাম্মদগড়ের শ্লোক। আমাকে হাসতে দেখে ও আরও গম্ভীর হতো, কঠিন হয়ে উঠত। আর কিছুই ওকে স্পর্শ করতে পারত না। হিংসা নয়, বিদ্বেষ নয়, স্নেহ পর্যন্ত নয়। সেই হিতাংশু আজ আমার বাড়িতে নির্ভয়ে নিঃসংকোচে এসে হাজির হয়েছে। বাড়ি অবশ্য এখন আর আমার নয়, শ্রীলতার। কিন্তু দিয়েছি তো আমি। অবশ্য দেওয়ার কৃতিত্বের চেয়ে কৃতার্থতা বেশি। দিতে চেয়েছিল অনেকেই, কিন্তু নিয়েছে শ্রীলতা আমার কাছ থেকে। হিতাংশুর আজ আর ভয় নেই। আমার সংস্পর্শে চরিত্র হারাবার আর আশঙ্কা নেই তার। আমাকে আজ সে উন্নীত করতে এসেছে জনসমাজের সঙ্গে। শিল্পী, রসিক, গুণীজনের সঙ্গে আমার পরিচয় আর প্রতিষ্ঠা সে আরও ব্যাপকতর করে দেবে। কিন্তু যে আমার স্নেহকে পর্যন্ত ঘৃণায় ফিরিয়ে দিল, তার দাক্ষিণ্য আর শুভেচ্ছাকে আমি নিতে যাব কোন লজ্জায়? শ্রীলতাকে বললুম, রাজি আছি তোমাকে সাহায্য করতে। হিতাংশুদের প্রকাশ্যে অধিবেশনে গেলাম না। শ্রীলতার সঙ্গে গোপন অধিবেশনের আয়োজন চলতে লাগল। দিন কয়েক বাদে চিঠি গেল হিতাংশুর নামে। শ্রীলতার প্যাডে শ্রীলতারই লতানো হাতের লেখায়। শারীরিক অসুস্থতার জন্য হিতাংশুর দাদা যে যেতে পারেননি, সেজন্য শ্রীলতায় লজ্জিত হয়েছে বেশি। হিতাংশু তাতে যেন ক্ষুব্ধ না হয়। আমাদের দেশে ওই ধরনের সম্মেলনে শ্রীলতাদের উপস্থিত থাকবার ভাগ্য এখনো হয়নি। তার জন্য প্রতীক্ষায় থাকতে হবে। কিন্তু তার আগে গভীর কুণ্ঠায়, পরম সংকোচে শ্রীলতা একটি প্রশ্ন করবার স্পর্ধা জানাচ্ছে। হিতাংশুকে অনুগ্রহ করে আর একবার এখানে পদধূলি দিতে পারেন না? নির্ধারণের চেষ্টা করা যায় না মহৎ জীবনের সঙ্গে মহৎ শিল্পের সত্যিকারের সম্পর্কটা কি? দিন কয়েক নীরবে কাটল। তারপর এক পোস্টকার্ড এলো হিতাংশুর। সে আসছে, সন্ধ্যায় নয়, সামনের ছুটির দিনে সকালে। সময় নির্বাচনের মধ্যে সে দিনের কি একটু ইঙ্গিত যেন ছিল। শ্রীলতার মুখ ঈষৎ আরক্ত হয়ে উঠল দেখতে পেলাম। সকালে স্নান সারল শ্রীলতা। আঁচলের ফাঁকে ভেজা চুল ছড়িয়ে রইল পিঠের উপরে। চওড়া লাল পেড়ে সাধারণ শাড়ি মাত্র পরনে। সিঁথিতে সিঁদুরের রেখা পড়ল, কপালে ছোট করে ফোঁটা, পায়ে আলতার ক্ষীণ দাগ, যেন সকালের রোদে গলে গেছে, শিশিরে গেছে ধুয়ে। বললুম, বড় বেশি বাড়াবাড়ি হল, একেবারে উর্বশী থেকে গৃহলক্ষ্মী। আতিশয্যটা অচিরাত ধরা পড়বে। শ্রীলতা বলল, তুমি চুপ করো। আমি চুপ করলুম। শ্রীলতায় কথা বলতে লাগল। নমস্কার বিনিময়ের পর হিতাংশু বলল, সেদিন অমন করে হঠাৎ চলে যাওয়ার জন্য সে লজ্জিত, কিন্তু সত্যি তার বড় তাড়া ছিল। শ্রীলতা সেদিনের কথা স্মরণ করে লজ্জায় মুখ নামাল। কুণ্ঠিতভাবে বলল,
তাড়া না থাকলেও আপনাকে থাকতে বলবার সেদিন জোর ছিল না। আরক্ত মুখে হিতাংশু বলল, সে কথা থাক। সে কথা রইল। শ্রীলতা বলল, এক কাপ চায়ে আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না? হিতাংশু ইতস্তত করে বলল, আপত্তির কি আছে, কিন্তু চা তো এইমাত্র খেয়ে এলাম। শ্রীলতা স্নিগ্ধ একটু হাসল। তাতে কি হয়েছে, কেবল একটু চা তো, ওটা খেয়ে সবাই আসেন, আবার এসেও সবাই খান। উৎকণ্ঠ হয়ে উঠলুম। অন্যের বানানো কথাই এতদিন শ্রীলতাকে মুখস্থ বলতে শুনেছি, কিন্তু নিজেও যে অমন বানিয়ে কথা বলতে পারে তা তো জানা ছিল না। স্বহস্তে ট্রেতে করে 2 কাপ চা নিয়ে এলো শ্রীলতা। ফুটন্ত পদ্মের মতো বড় বড় নীল রঙের 2টি কাপ, ভেতরে তরল তামাটে রঙের পানীয়। একটি কাপ আমার চেয়ারের হাতলে নামিয়ে রাখল শ্রীলতা, দ্বিতীয়টি নিজে তুলে দিল হিতাংশুর হাতে। সামান্য একটু ছোঁয়াছুঁই হয়ে গেল, আর তাতেই শ্রীলতার সিঁথির সিঁদুর তার সমস্ত মুখে যেন ছড়িয়ে পড়ল। মনে মনে বললুম, অপূর্ব। লজ্জার এমন অভিব্যক্তি কোনো চতুর্দশী কিশোরীর পক্ষেও সম্ভব হতো না। শিল্পে আতিশয্যকে ক্ষমা করি, কেননা অপ্রত্যাশিতকে পাই। আর চোখে তাকিয়ে দেখলুম, সিঁদুর কেবল নিজের মুখে শ্রীলতা ছড়ায়নি, তার ছাপও ফেলেছে আরেকজনের উপর। হিতাংশু বলল, বারে, কেবল আমাদেরই দিলেন, আপনি নিলেন না চা? শ্রীলতা হেসে বলল, না, আমি চায়ের তত ভক্ত নই। হিতাংশু বলল, কেবল অন্যদের বুঝি ভক্ত বানাতে চান? এবারে চমৎকৃত হলুম। সেই জ্যামিতি আর জীবনচরিত পড়া মুখচোরা হিতাংশু কথায় এমন ব্যঞ্জনা মাখাতে শিখল কবে? ভুলে গেলাম ব্যঞ্জনাটা চেষ্টা করে লাগাতে হয় না, একটা নির্দিষ্ট বয়সে হাসিতে কথায় ওটা আপনি এসে লাগে। কথায় কথায় জিজ্ঞাসা করলাম, তারপর তোমাদের সম্মেলনের খবর কি হিতাংশু? সেদিন জমায়েতটা বেশ আশানুরূপ হয়েছিল তো? হিতাংশু বলল, হ্যাঁ, কেন হবে না, চেষ্টার তো আমরা ত্রুটি করিনি। হেসে বললুম, চেষ্টার ত্রুটি না হলে কি ফলটা সবসময় আশানুরূপ হয়? তাহলে বলো, আশাটাই তোমাদের ফলের অনুরূপ, ফল দেখে সেটা ওঠে আর নামে। হিতাংশু বলল, তা নয়, ফল আশানুরূপ না হলেও আমরা হতাশ হইনি, সময়ের জন্য আমরা অপেক্ষা করতে পারি। হঠাৎ হিতাংশু শ্রীলতাকে জিজ্ঞেস করল, আপনি কি বলেন, তাই কি উচিত নয়? শ্রীলতা যেন একটু ঘাবড়ে গেল, বলল, নিশ্চয়ই, অপেক্ষা তো করতেই হবে। হিতাংশু বলল, না, শুধু অপেক্ষা করলেই চলবে না, কাজের মধ্য দিয়ে সময়কে এগিয়েও আনতে হবে। আমি ভেবেছি আমাদের পরের অধিবেশনে আপনাদেরও এরপরে আমন্ত্রণের ব্যবস্থা করব। শ্রীলতা সন্ত্রস্ত হয়ে বলল, না না, অত ব্যস্ত হবেন না, প্রথমে অত তাড়াতাড়ি করতে গেলে ফল হয়তো খারাপ হবে। দেখলুম বিষয়গুলি শ্রীলতার অভ্যস্ত অংশের বাইরে চলে যাচ্ছে, সুতরাং আলোচনার মোড়টা ঘুরে দেওয়া দরকার। বললুম, কিন্তু সেখানে গিয়ে এরা করবে কি? হিতাংশু বলল, যোগ দেবেন আলোচনায়, সকলের কথা শুনবেন, বলবেন নিজেদের কথা। হেসে বললুম, নিজেদের আবার কথা কি আছে? অন্যের কথা মুখস্থ করে কোন ভঙ্গিতে কোন কৌশলে শ্রোতাদের শোনাতে হয় সে বিদ্যায় এরা তো যথাস্থানেই দেখিয়ে থাকে। এরকম বিশ্বাসঘাতকতার কথা ছিল না। দেখলুম শ্রীলতার মুখ লাল হয়ে উঠেছে, বলল, আমরা কি কেবল অন্যের কথা মুখস্থই বলি? বললুম, যখন বলো না তখনই বিপদে ফেলো। শ্রীলতা আরও চটে গেল, বলল, হ্যাঁ, বিপদ এড়াবার জন্যই আমাদের দিয়ে কেবল তোমরা মুখস্থ করাও, তা জানি, কিন্তু এটা যেন মুখস্থ কথা যখন সবাইকে শোনাই তখন তা একান্ত আমারই কথা, আর কারো নয়। হিতাংশু খানিকক্ষণ মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল।
তারপর মাথা নেড়ে বলল, ঠিক বলেছেন। জীবন আর শিল্পের আলোচনা সেদিন স্থগিত রইল। অন্যান্য দুই একটি কথাবার্তার পর হিতাংশু উঠে গেলে শ্রীলতাকে বললুম, সাপে বর হলো, তোমাকে চটিয়ে দিয়ে ভালোই করেছি। আসরটা প্রায় মিয়ে এসেছিল, গরম হয়ে ফের গরম করে দিতে পেরেছ। আর একটু উষ্ণতার আশা রাখি। শ্রীলতা গম্ভীর মুখে বলল, না, এখন থাক। আরও দু একটা উপলক্ষে হিতাংশুকে চিঠি লিখতে হলো। তারপর আর চিঠি লেখার দরকার হলো না। সে নিজেই বলল, যোগাযোগ কেবল আনুষ্ঠানিক সভা সমিতিতে হবে না, তার জন্য আরও ঘনিষ্ঠভাবে এদের সঙ্গে এসে মিশতে হবে। আমাদের দেশের এইসব শিল্পীদের চিন্তার জড়তা, অভ্যাসের কুশ্রিতা নইলে দূর হবে না। আর জীবনকে সহজ সুন্দর নির্মল না করতে পারলে শিল্পও সার্থক হবে না, মহৎ হবে না। সুতরাং হিতাংশু আসতে লাগলো, তার চিন্তাধারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলো শ্রীলতার। মনে মনে হাসলুম, এই তো চাই। স্বীকার করলাম কৃতিত্বকে। আমি যা পারিনি তা সে পেরেছে, কিন্তু এই কৃতিত্বের ফলটা আমিও ভোগ করব। যথাসাধ্য সুযোগ দিতে লাগলাম, শ্রীলতাকে সাহায্য করতে লাগলাম। হিতাংশুর যখন আসবার কথা থাকে আমি তখন থাকি না। আশা করি না চটেও শ্রীলতা তখন আসর জমিয়ে রাখতে পারে। কোনোদিন এসে শুনি চলছে অভিনয় কলা সম্বন্ধে আলোচনা, কোনোদিন বা সাহিত্যের, কোনোদিন বা রাজনীতির। নানা রকমের বইপত্র শ্রীলতার টেবিলে জমতে থাকে, ভরতে থাকে শেলফের তাকগুলি। ইংরেজি শেখবার আগ্রহ তার দ্বিগুণ বেড়ে যায়। রেডিও থামিয়ে হিতাংশুর অনুরোধে মাঝে মাঝে গানও গায় শ্রীলতা। তার যেসব পুরনো গান রেকর্ড থাকে রেডিওতে, রেডিও থেকে শহরবাসীদের মুখে মুখে ফিরেছে, সেসবের পুনরাবৃত্তির মধ্যে যেন নতুন সুর, নতুন ব্যঞ্জনা, নতুন প্রাণ এসে যোজিত হয়। এক একবার সন্দিগ্ধ হয়ে তাকাই, অভিনয়টা সত্যি কার সঙ্গে আরম্ভ করল শ্রীলতা? সহজে ধরা যায় না, সহজে ধরা দেয় না। ওরা জাত অভিনেত্রী। এক একবার ভাবি হিতাংশুকে এবার জিজ্ঞাসা করি, আমাদের সঙ্গে হিতাংশু যে এখন ঘনিষ্ঠ হয়ে উঠেছে, তাতে আমার সূচিবায়গ্রস্ত মামা মামি কি ভাবছেন, বলছেনই বা কি? না তারাও রাতারাতি সমাজ সংস্কারক হয়ে উঠলেন? কিন্তু চেপে যাই, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। জিজ্ঞাসা করবার সময় তো আসছেই। বহু জিজ্ঞাসা যে ওর মনেও এসে ভিড় করেছে তাও তো লক্ষ্য করছি। কিন্তু শ্রীলতার হলো কি? কি পেল, কি এমন দেখল সে হিতাংশুর মধ্যে? অভিনয় নিয়ে এমন করে মেতে উঠতে ওকে কখনো দেখিনি। আসল অভিনয়ে ওর অন্যমনস্কতা ধরা পড়ছে। স্টুডিওতে কাজ করতে করতে ওর চাঞ্চল্য মাঝে মাঝে স্পষ্ট হয়ে ওঠে। একদিন জিজ্ঞাসা করলুম, সত্যি সত্যি শেষে প্রেমে পড়ে যাবে নাকি? খবরদার, খবরদার। শ্রীলতাও হাসে, ঘাবড়িও না, তেমন বুঝলে আগেই জানিয়ে রাখব, পড়বার সঙ্গে সঙ্গে ধরে তুলতে পারবে। বছর 7 যাবৎ শ্রীলতার সঙ্গে আমার পরিচয়। দুজনে দুজনকে চিনি। কারো কাছে নির্ভেজাল একনিষ্ঠতা আমরা প্রত্যাশাও করিনে, দাবিও করিনে। কিন্তু উল্টো দিক থেকে শ্রীলতা যেন দিনের পর দিন একনিষ্ঠই হয়ে উঠেছে। কি পেয়েছে সে হিতাংশুর মধ্যে? এতদিন শিল্পী জীবনের সঙ্গে উশৃঙ্খলতার, আর উশৃঙ্খলতার সঙ্গে জীবন রহস্যের সম্বন্ধ যে অঙ্গাগী, তাতে তার কোনো সংশয় ছিল না। আজ কি তার ধারণা বদলেছে, রুচি বদলেছে? জীবনের সমস্ত রস, সমস্ত রহস্য সে খুঁজতে চেষ্টা করছে বিদ্বানের মধ্যে, চরিত্রবানের মধ্যে, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে। আমি কি ঠকে যাচ্ছি? আমি কি প্রতারিত হচ্ছি? কিন্তু প্রতারণা ওরা করল না। বছরখানেক পরে হিতাংশু পরিষ্কার ভাষায় বলল, শ্রীলতাকে সে বিয়ে করতে চায়। শ্রীলতার দিকে তাকালুম, সে তাড়াতাড়ি মুখ নামিয়ে নিল। ভাবলুম হয়তো হাসি গোপন করে নিচ্ছে শ্রীলতা।
হিতাংশুর ওপর দয়া হলো। এবার ওকে রেহাই দেওয়া উচিত। হেসে বললুম, কি বলছো হিতাংশু? চায়ের সঙ্গে তোমার বৌদি বোধহয় পরিহাস করে কিছু মিশিয়ে টিশে খাইয়েছেন। শ্রীলতা চমকে উঠল, বলল, কখনো নয়। এবার আমার চমকাবার পালা। তিক্ত হেসে বললুম, মদের কথা বলছি না। তাছাড়াও তো মেশাবার মতো আরও অনেক নেশার জিনিস তোমাদের আছে, কিন্তু সে নেশাও চিরস্থায়ী নয়, তাও একদিন ভাঙবে। তখন কি উপায় হবে তোমার? তখন কি উপায় হবে হিতাংশুর? হিতাংশু বলল, সে ভাবনা আমরাই ভাবব। বললুম, চমৎকার, কিন্তু সম্প্রতি বোধ হয় আরও কিছু তোমাকে ভাবতে হবে হিতাংশু। তোমার মা বাবার কথা, সমাজের কথা, আত্মীয় স্বজনের কথা। চাকা ঘুরেছে। মোহাম্মদগুর আওড়াবার ভার এবার আমার উপর। হিতাংশু আস্তে আস্তে বলল, তার আগেও আপনার কথাই আমার ভাবা উচিত ছিল। ভাবিনি যে, তাও নয়। হেসে উঠলুম, সত্যি নাকি? ভেবে বুঝি শেষ পর্যন্ত এই ঠিক করলে? হিতাংশু বলল, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। বললুম, সুতরাং আমার এই বাড়তি উপস্ত্রীকে নিয়ে যাওয়ার অধিকারও তোমার আছে। চমৎকার যুক্তি। তোমাদের সঙ্গে পার্থক্য আমাদের এই, আমরা যখন বদমাস, নির্ভেজাল বদমাস, তখনও সমাজ সংস্কারের মুখোশ পরে থাকি না। হিতাংশু কিছুক্ষণ চুপ করে থেকে বোধহয় নিজেকে সংযত করে নিল। তারপর বলল, আপনি হয়তো প্রকৃতিস্থ নেই। বললুম, হয়তো তোমার চেয়ে অনেক বেশি প্রকৃতিস্থ আছি। শ্রীলতা শান্তভাবে আমার দিকে আস্তে আস্তে বলল, তর্ক করে কি লাভ? জবাবে অনেক কথা এসেছিল, কিন্তু সে কথা তুলে লাভ নেই। তর্ক করে লাভ নেই সত্যি। কথা শ্রীলতাকে আজ মনে করিয়ে দিতে যাওয়া ভুল যে আমিই তাকে প্রথম রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম 10 জনের মধ্যে। তার আজকের এই সমস্ত খ্যাতি, সমস্ত প্রতিপত্তির মূলে ছিলাম আমি। কথা শ্রীলতাকে মনে করিয়ে দিয়ে লাভ নেই। সে কথা থাক। সেই উপকারের কথা না হয় নাই তুললাম। তার চেয়েও কি বড় কিছু করিনি? এই দীর্ঘ 7-8 বছর ধরে তাকে কি একটুও ভালোবাসিনি? সেই ভালোবাসায় সমাজের স্বীকৃতি অবশ্য ছিল না, ভবিষ্যৎকে মজবুত করার জন্য আইনের বাঁধন কিছু ছিল না। তা সত্ত্বেও এই দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কি কোনো মূল্যই নেই? এমন শান্ত নির্বিকার ভাবে শ্রীলতা আজ বলতে পারল, কোনো লাভ নেই তর্ক করে। লাভ নেই তা ঠিকই। শ্রীলতা একাধিক কোম্পানির সঙ্গে আজ চুক্তিবদ্ধ রয়েছে। তাতে বিচ্যুতি ঘটলে আইনগত নানা অসুবিধা আছে, কিন্তু আমার সঙ্গে তার এই অলিখিত চুক্তি নিঃসংশয়ে সে ভাঙতে পারে। সমাজ কিংবা আইন তাকে স্পর্শ করবে না। খবর পেয়ে মামা মামি এলেন মোটরে। মামা বললেন, যদি একদিনের অন্ন আমার কাছে তুমি পেয়ে থাকো, ওকে ফেরাও। মামিমা হাসলেন। কাকে কি বলছো? ওই তো এইসব করেছে। ও তো এই চায়, এই চেয়েছিল। বললুম, এই চেয়েছিলাম? তাছাড়া কি? ছেলেবেলা থেকে অনুক্ষণ তোমার তো এই চেষ্টাই ছিল, কিসে নষ্ট করবে। মনে নেই সে কথা? আজ পেরেছ, নিজে নাক কেটে পেরেছ আজ অন্যের যাত্রা ভঙ্গ করতে। হিতাংশুকে ফেরানো গেল না, শ্রীলতাকেও না। সাধারণ সহজভাবে আমি ওদের ফেরাতে চেষ্টাও করলাম না। শাসন তিরস্কারও নয়, অনুনয় বিনয়ও নয়। আমি ভেবে রেখেছি আমার পদ্ধতি। শ্রীলতাকে আমি হয়তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু অতীতকে, কুশ্রী কলঙ্কমলিন অতীতকে, প্রণয় মধুর বেদনা ভরাতুর অতীতকে বারংবার ওদের মধ্যে বয়ে নিয়ে যেতে পারব। বিদায় দিলাম শ্রীলতাকে। বললুম, অভিনয়ের সময় অভিভাবক বা ব্যর্থ প্রেমিকের বেশে বহুবার তোমার নবপ্রণয়কে আশীর্বাদ করেছি, অভিনন্দন জানিয়েছি। আজ আর তা করব না শ্রীলতা। আমি জানি আমার শুভেচ্ছা তোমার না হলেও চলবে।
শ্রীলতা কথা বলল না, দুটো চোখ আরো ছলছল করে উঠল। কিন্তু এসব ব্যাপারে ওর অভ্যস্ততা তো দীর্ঘকালের। হেসে বললুম, যাও, এই মুহূর্তে নাট্যকার আমার মুখে কোনো কথা বসিয়ে দেননি। আমার কিছু বলবারও নেই, করবারও নেই। অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকিয়ে কেবল হাসতে হবে। শ্রীলতা যেন একটু শিউরে উঠল। তারপর আস্তে আস্তে বলল, তা কেন, তোমার আরো অনেক করবার রইল। হেসে বললুম, রইলই নাকি? শ্রীলতা আমার দিকে একবার তাকিয়ে চোখ নামালো, বলল, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো। কিরকম করে উঠল মনের মধ্যে, কিছু বলতে পারলুম না। জানি আজ এই সাহায্যের অর্থটা কি, কিন্তু শ্রীলতার গলার ওই কম্পনটুকুর মধ্যে অর্থাতীত কি আর কিছুই নেই? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, পটক্ষেপ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এ প্রার্থনা রইল।